হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 7-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসে তোমরা পাবে তোমাদের ভূগোল থেকে তৃতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা। তো আজকের আলোচনার বিষয় হলো আমাদের পরিবর্তনশীল পৃথিবী। ঠিক আছে, তো চলো এখানে আলোচনা করছি। ভূত্বক বিভিন্ন পাতে বিভক্ত, মানে আমাদের যে মাটির যে অংশগুলো আছে সেই অংশগুলি বিভিন্ন পাতে বিভক্ত। এগুলি ভূত্বকীয় পাত নামে পরিচিত। তোমরা জানলে অবাক হবে যে এই পাতগুলি খুব ধীরে ধীরে নড়াচড়া করে। যেমন প্রতি বছরে মাত্র কয়েক মিলিমিটার করে এই পাতগুলি সরে যাচ্ছে। কেন এটা হয়? পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমার পরিচালনের জন্যই এই পাতলা পাতগুলি কি হয়, নড়াচড়া করে। পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা বৃত্তাকারে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ম্যাগমা কীরকমভাবে ঘুরে, বৃত্তাকার রূপে। এই পাতগুলি নড়াচড়া ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়। ঠিক আছে, পাতগুলি নড়াচড়া কী করে, এই যে এগুলো যে নড়াচড়া করে এদের উপর প্রযুক্ত বলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আভ্যন্তরীণ বল, আরেকটা কি, আরেকটা হলো বাহ্যিক বল। কি কি? একটা আভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। ঠিক আছে, তো পৃথিবীর অভ্যন্তরে যে বল ক্রিয়াশীল করে তাকে বলা হয় অভ্যন্তরীণ বল, আর যে বল ভূপৃষ্ঠের উপরিতলে ক্রিয়াশীল তাকে বলা হয় বাহ্যিক বল। পৃথিবীর পাতের পরিচলন, একটা হলো আভ্যন্তরীণ বল আর হলো বাহ্যিক বল। ঠিক আছে, এই আভ্যন্তরীণ বল অনেকগুলো পার্ট আছে, আকস্মিক, তারপরে ভূমিকম্প, আগ্নেয়গিরি, ভূমিধস। ঠিক আছে, তারপর এই বাহ্যিকের আরেকটা পার্ট আছে কি কি, ভূমিক্ষয় সঞ্চয়, নদী, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, আরেকটা কি হিমবাহ, আরেকটা কি আছে ভূমিরূপ গঠন বল, এটা হলো পর্বত গঠন। ঠিক আছে, যে এখানে বলা হচ্ছে কি পৃথিবীর পাতের চলন, এর যে দুইটা পার্ট এখানে আছে, এই দুইটা পার্ট ভালো করে শিখে রাখবে, অথবা এই ডায়াগ্রামটা ভালো করে শিখে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আভ্যন্তরীণ বল মাঝে মাঝে ভূত্বকীয় পাতের আকস্মিক চলন সৃষ্টি করে। ঠিক আছে, এবং বাকি সময় এদের নড়াচড়া খুব ধীরে ধীরে হয়। ভূমিকম্প এবং আগ্নেয়গিরি ন্যায় আকস্মিক চলনের ফলে ভূপৃষ্ঠের উপর ব্যাপক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া হয়। ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যখন হঠাৎ করে উত্তপ্ত গলিত পদার্থ বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় আগ্নেয়গিরি। তো এখান থেকে আমরা শিখে ফেললাম যে আগ্নেয়গিরি কাকে বলে। ওকে, তো দেখো এই যে শব্দের উৎস, এটা শিখে লাগবে যে এন্ডো, আর এটা হলো কি এক্সো। ঠিক আছে, এন্ডো হলো আভ্যন্তরীণ আর এক্সো হলো বাহ্যিক। জেনিক মানে উৎস, তো এন্ডোজেনিক ফোর্স মানে আভ্যন্তরীণ বল, আর এক্সোজেনিক বল মানে ফোর্স মানে কি বাহ্যিক বল, মনে রাখবে। তো এখানে তোমাদের একটা সুন্দর আগ্নেয়গিরির ছবি দিল। তো আগ্নেয়গিরির ছবিটা তোমরা দেখে কি বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এইভাবে যখন ভূত্বকীয় পাত নড়াচড়া করে তখন ভূমিকম্পের বা ভূপৃষ্ঠের কম্পন হয়, আর এই কম্পন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। ভূপৃষ্ঠের এই ধরনের কম্পনকে কী বলা হয়? ভূমিকম্প বলা হয়, মনে রাখবে। তো ভূত্বকের যে অংশে কম্পন হয় তাকে কি বলা হয়? ভূমিকম্পের কেন্দ্র। ঠিক আছে, সেন্টার অথবা ফোকাস। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপর দিকে, মানে ভূপৃষ্ঠের উপরের স্থানকে ভূমিকম্পের কি বলা হয়? উপকেন্দ্র। ঠিক আছে, আর ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এই কম্পন তরঙ্গের আকারে বাইরে দিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, মানে এরকমভাবে ছড়িয়ে পড়ে। ওকে, ধরে এখানে ভূমিকম্প হয়েছে, ঠিক তার মাঝ বরাবর থেকে এগুলা এভাবে ছড়িয়ে পড়ে। যে স্থানে
উপকেন্দ্রের যত বেশি কাছে সেই স্থানে ক্ষতির পরিমাণ তত বেশি। মানে যেখানে এই দেখো এখানে একটা ছবি আছে, দেখো উপকেন্দ্র, ঠিক আছে, যে জায়গাটা উপকেন্দ্রের কাছাকাছি আছে সেখানে কী হয়, সেখানে ক্ষতির পরিমাণটা বেড়ে যায়। ক্ষতির পরিমাণ উপকেন্দ্র থেকে দূরবর্তী স্থানে ক্রমান্বয়ে কম হতে থাকে। ওকে, তো এখানে ভূমিকম্পের উৎসস্থল, এটাই ভূমিকম্পের শক্তি উৎসস্থল, ঠিক আছে। তো ভূমিকম্প তিন ধরনের, ভূমিকম্প যে হয় তার একটা তরঙ্গ থাকে। এই তরঙ্গ কয় ধরনের থাকে? তিন ধরনের। এটা প্রাথমিক, এটা গৌণ, আর এটা কি পৃষ্ঠ। ওকে, প্রাথমিক তরঙ্গ মানে যাকে সংক্ষেপে বলা হয় পি, আর ইংরেজিতে বলা হয় প্রাইমারি ওয়েভস। অনুদৈর্ঘ্য তরঙ্গ দ্রাঘিমা রেখা বরাবর কঠিন তরল এবং গ্যাসীয় মধ্য দিয়ে এগিয়ে যায়। এর গতিবেগ 5 থেকে 14 কিমি, মুখস্থ রাখবে। তারপর গৌণ তরঙ্গ, যাকে এস তরঙ্গ বলা হয়। তির্যক তরঙ্গটি কেবলমাত্র ভূত্বকের কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছায়। এর গতিবেগ সেকেন্ডে প্রায় 3.5-7.2 কিমি। তারপর পৃষ্ঠ তরঙ্গ, ঠিক আছে, যাকে লং বা সারফেস ওয়েভস বলে। প্রাথমিক ও গৌণ তরঙ্গের মিলিত প্রভাবে ভূত্বকের উপরি অংশে এই তরঙ্গের সঞ্চার হয়। এর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 কিমি। ওকে, তারপর আমরা এখানে পড়ব কি ভূমিকম্পের কি হয়। দেখো, ভূমিকম্পের পূর্ব অনুমান করা সম্ভব নয়, কিন্তু আমরা মানসিকভাবে আগে থেকে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। বিভিন্ন এলাকায় জীবজন্তুর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের পূর্ব অনুমান করা যায়। যেমন পুকুরে মাছদের চঞ্চল হয়ে ওঠা, সাপদের গর্ত থেকে বেরিয়ে পড়া, এটা কিন্তু ভূমিকম্পের একটা লক্ষণ। ওকে, তারপর এটা ভালো করে শিখবে যে ভূমিকম্প যে পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? ভূকম্পন লেখ যন্ত্র বা সিসমোগ্রাফ। মানে ভূমিকম্প যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে কি বলা হয়? সিসমোগ্রাফ বা ভূকম্পন যন্ত্র, ঠিক আছে, ভূকম্পন লেখ যন্ত্র। তো ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে, ঠিক আছে। তো ভূমিকম্প পরিমাপ করা হয় কীভাবে? সিসমোগ্রাফে। আর একটা কতটুক তীব্র ছিল সেটা পরিমাপ করা হয় কিসে? রিক্টার স্কেলে। এই ব্যবস্থা উদ্ভাবক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক CF রিক্টারের নামে নামকরণ করা হয়। রিক্টার স্কেলে 2-এর কম যদি কোনো, ধরো এটা একটা রিক্টার স্কেল, ঠিক আছে, এই রিক্টার স্কেলে যদি এখানে ধরো 2 আছে, এখানে 5 আছে, এখানে এলো কি, এখানে 6, ধরো এখানে নিচে আছে 2, উপরে হলো 5, এখানে 6, এখানে 8, ঠিক আছে। যদি 2 হয় তাহলে সামান্য কম্পন, যদি 5 হয় তাহলে জিনিসপত্র পতনের ফলে ক্ষয়ক্ষতি হবে, আর যদি 6 হয় তীব্র ভূমিকম্প হিসাবে চিহ্নিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে, আর যদি 7 বা তার বেশি হয় তাহলে মারাত্মক ভূমিকম্প হিসাবে চিহ্নিত হবে। ওকে, তো ভূমিকম্পের ক্ষতি মোকাবেলার প্রস্তুতি। ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নেবে? নিরাপদ স্থান রান্নাঘরের টেবিলের নিচে, টেবিল বা ডেস্কের তলায়, যে কোনো ঘরের কোনায়, ঠিক আছে। যে জায়গা থেকে দূরে থাকবে আগুন, চিমনি, আশপাশ, কাছের জানলা ও দরজা, আয়না বা বড় ছবির ফ্রেমের কাছাকাছি থেকে দূরে থাকবো। ওকে, তারপর এখানে আছে যে প্রধান ভূমিরূপ। পৃথিবীর ভূচিত্র প্রতিনিয়ত দুইভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ দুটি হচ্ছে অববাহিকা, আরেকটা কি ক্ষয়ভবন। আবহাওয়ার বিভিন্ন উপাদানের কারণে ভূপৃষ্ঠে শিলাসমূহ কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়, আর একে কি বলা হয়? একে বলা হয় আবহ বিকার, যাকে আমরা ইংরেজিতে বলি ওয়েদারিং। এক্ষেত্রে শিলাচূর্ণের কোনো রকম স্থানান্তর ঘটে না। তো খুবই ইম্পর্ট্যান্ট যে আবহাওয়া বিকার বা ওয়েদারিং কাকে বলে, শিখে রাখবে। ভূপৃষ্ঠের আলগা অংশগুলি যে প্রক্রিয়ায় জল প্রবাহ, বায়ু প্রবাহ ইত্যাদির মাধ্যমে
অপসারিত হয় তাকে কি বলা হয়? ক্ষয়ীভবন বা এরোশন। ঠিক আছে? জল, বায়ু ইত্যাদির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত দ্রব্যাদি দূরবর্তী স্থানে অপসারিত হয়। ঠিক আছে, মানে ট্রান্সপোর্ট হয় এবং পরবর্তী পর্যায়ে ওই স্থানে তা সঞ্চিত বা অধক্ষেপিত হয়, মানে ডিপোজিশন হয়। এই ক্রমাগত ক্ষয়ীভবনের অধক্ষেপণের ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়। ঠিক আছে, তো এখানে কি বলেছে, ধরো এখান থেকে মাটি কেটে কেটে এই জায়গায় নিয়ে ভরাট হয়েছে, তো এখানে কাটার ফলে এখানে একটা অবস্থা তৈরি হবে, আর এখানে ভরাট হওয়ার পর এখানে একটা অবস্থান তৈরি হবে, এই কথা এখানে বলা হয়েছে। নদীর কার্য, নদীর জল প্রবাহ ভূপৃষ্ঠের যে ক্ষয় আছে তা সাধন করে। নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট উপত্যকা ভি আকার হয়। কি হয়? ভি আকার হয়। নদীর স্রোত যখন কঠিন শিলার উপর দিয়ে খাড়া বেয়ে নিচে নেমে আসে তখন তাকে জলপ্রপাত বলে বা ওয়াটারফলস বলে। ওকে, তারপর নদী যখন সমতল ভূমিতে প্রবেশ করে তখন নদীর গতিবেগ কম থাকায় সামান্য বাধাতেই নদী একে বেঁকে যায়। এই যে নদী একে বেঁকে যায় তাকে কি বলা হয়? মিয়ান্ডার। ঠিক আছে, এটা মিয়ান্ডার। ওকে, তো সমভূমিতে নদী খুব একে বেঁকে প্রভাবিত হলে অনেক সময় ক্রমাগত ক্ষয়ীভবন এবং অবক্ষেপণের ফলে বাঁকের দুই প্রান্তভাগ পরস্পরের খুব কাছে চলে আসে। ক্রমে বাঁকটি প্রধান নদী থেকে আলাদা হয়ে যায় এবং নদী সোজা পথে প্রবাহিত হয়। এই পরিত্যক্ত বাঁক তখন হ্রদ বা বিলে পরিণত হয়। এই ধরনের হ্রদ গুড়ার খুরের মতন হয়, একে বলা হয় কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, মোটা মনে রাখবে। পৃথিবীতে কয়েকটি নদীর নাম করো যেগুলা বদ্বীপ সৃষ্টি করেছে। এটা ভালো করে আমাকে শিখে কি করবে? কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তারপর এখানে কিছু আছে কি, এটা পড়বে। মিয়ান্ডার কি? তুরস্করের অভ্যন্তরে আঁকাবাঁকা গতিপথ বিশিষ্ট মিয়ান্ডার্স নদীর নাম অনুসারে যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়ান্ডার বলে। ঠিক আছে, মানে এখানে যেটা ছবি আছে এই ছবির যে আঁকাবাঁকা পথগুলো আছে একে কি বলা হয়? মিয়ান্ডার বলা হয়। এটি কীরকম আকৃতির যে হ্রদ? এটা হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ, মানে এইটা। ঠিক আছে, এই যে এটা হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এই যে এটা। ঠিক আছে, এইটা। ওকে, তো বর্ষার সময় নদীর জল দুই কূল উপচে জল পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করে। এই সময় সূক্ষ্ম মাটি এবং পলি নদীর তীরে প্লাবিত অংশে সঞ্চিত হয়। এই পলি জমে সৃষ্টি হয় উর্বর প্লাবনভূমি। প্লাবনের জল নদীতে ফিরে এলে অপেক্ষাকৃত স্থূল পদার্থসমূহ ক্রমাগত জমতে জমতে নদীর তীরে তার যে আকৃতি তা ধীরে ধীরে কী হয়? বাঁধের আকৃতি ধারণ করে। একে স্বাভাবিক বাঁধ বলে। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ রাখবে। নদী যতই সমুদ্রের কাছাকাছি পৌঁছয় ততই নদীর মানে যে গতিবেগটা কমতে থাকে। এই সময় নদীর গভীরতা কমে যায় কিন্তু নদী প্রশস্ত হয়ে যায়। নদী মূলত কি হয়? মূল শাখা থেকে অনেকগুলি শাখা নদীতে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, নদীর গতিবেগ অত্যাধিক কমে যাওয়ার এই অঞ্চলে অধিক পরিমাণ পলি সঞ্চিত হয়। প্রতিটি শাখা নদী এসে মোহনায় বাংলায় ব আকৃতির স্থলভূমি তৈরি হয়, তাই একে কী বলা হয়? একে বলে বদ্বীপ বা ডেল্টা। বদ্বীপের আরেকটা নাম কি? ডেল্টা আসতে পারে কিন্তু, মানে প্রতিটি শাখা নদী যখন আসে বা মোহনায় তখন বাংলায় ব আকৃতির স্থলভূমি সৃষ্টি হয়, তখন তাকে কী বলে? বদ্বীপ বা ডেল্টা। হিমবাহের কার্য, সুউচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ঊর্ধ্বে হিমবাহের কার্য দেখা যায়। হিমবাহ হলো বরফের নদী যা মাটি ও শিলা বিচ্ছিন্ন করে ভূপৃষ্ঠ ক্ষয়সাধন করে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি উপত্যকা ইউ আকৃতি হয়। হিমবাহে চলার পথে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সেই সব গর্ত বরফ গোলা জলে ভর্তি হয়ে অনেক সময় পর্বতগাত্রে দৃষ্টিনন্দন, ঠিক আছে, দৃষ্টিনন্দন হ্রদের সৃষ্টি করে। হিমবাহ ছোটো ছোটো পাথরের টুকরো, বালি, নুড়ি, কাঁকর অবক্ষেপিত হয়। এগুলি ধীরে ধীরে হিমবাহের পাশে ও নিচে জমতে থাকে। এই জমা পদার্থগুলিকে বলা হয় গ্রাব রেখা। কি বলা হয়? একে কি বলে? একে বলা হয় গ্রাব রেখা। এটা মনে রাখবে। ঠিক আছে, কি বলে? গ্রাব রেখা। হিমবাহের
সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিকম্পগুলি হলো আগামুখ, এসকার, বোল্ডার ক্লে, ড্রামলিন কেম। ঠিক আছে, হিমবাহতে যে সঞ্চয় কার্য হয়েছে তারপরে যে ভূমিকম্প তৈরি হয়েছে সেগুলোর নাম কি? আগামুখ, এসকার, বোল্ডার ক্লে, এটা হলো ড্রামলিন কেম। ওকে, তারপর এই যে হিমবাহ। ঠিক আছে, তো বায়ুর কাজ, তোমরা কি কখনো বেড়াতে গিয়েছো? বালিয়ারি কয়েকটি ছবি সংগ্রহ করেছো? তো দেখো, মরুভূমিতে ক্ষয়প্রবণ এবং অবক্ষেপণের জন্য দায়ী হচ্ছে বায়ুপ্রবাহ। কি? এই যে অবক্ষেপণ অথবা ক্ষয়প্রবণের জন্য কি দায়ী? দায়ী হচ্ছে বায়ুপ্রবাহ। মরুভূমিতে তোমরা কখনো কখনো ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট শিলা দেখতে পাবে। একে গৌর বা মাশরুম রক বলা হয়। ঠিক আছে, তো বায়ুপ্রবাহ শিলাখণ্ডের উপরে অংশের চাইতে নিচের দিকে বেশি ক্ষয় সাধন করে, ফলে শিলাখণ্ডের তলদেশে সরু এবং মস্তিষ্ক প্রশস্ত হয়। ঠিক আছে, মস্তক প্রশস্ত হয়। এছাড়াও ভেন্টিক্যাফট, ড্রেক আন্টার, জুইগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ প্রভৃতি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। তো মরুভূমিতে প্রবাহিত বায়ু বালিকণাকে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে নিয়ে যায়। বায়ু প্রবাহ থেমে গেলে সেই বালিকণাগুলি ওই স্থানে ছোটো পাহাড় আকৃতি সঞ্চিত করে। একে বলা হয় কি? বালিয়ারি বা স্যান্ড ডান্স। তো বায়ুপ্রবাহের আড়াআড়ি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বারখান বলে। কি বলা হয়? বারখান বলে। আবার বায়ুপ্রবাহের সমান্তরাল সৃষ্টি বালিয়ারি সিফ নামে পরিচিত। যখন সেটা কি হয়ে যায়? আড়াআড়ি হয়ে যায়, এটা বারকান। আর সোজা হলে কি হয়? সমান্তরাল হলে সিফ। ওকে, বালিকণাগুলি খুব ছোট এবং হালকা হলে বায়ুপ্রবাহ তাদের বহুদূরে উড়িয়ে নিয়ে যেতে পারে। যখন এইভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি সঞ্চিত হয় তখন তাকে কি বলা হয়? লুয়েস ভূমি। কি বলা হয়? লুয়েস ভূমি। এই লুয়েস ভূমি চীনে দেখা যায়। কোথায় দেখা যায়? চীনে দেখা যায় লুয়েস ভূমি। ঠিক আছে, এই যে এটা সমুদ্র তরঙ্গ বা তরঙ্গের কার্য। সমুদ্র তরঙ্গের ক্ষয়প্রবণ অবক্ষেপণের ফলে উপকূলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। সমুদ্র তরঙ্গ প্রতিনিয়ত উপকূলস্থিত পাথরে ধাক্কা মারছে। ঠিক আছে, এতে পাথরের প্রথম ফাটল দেখা যায়, পরে ধীরে ধীরে সেই ফাটল বড় হয়, পরবর্তী সময়ে সেই গুহার আকৃতি ধারণ করে এবং একে সামুদ্রিক গুহা বলা হয়। এই গর্ত বড় হতে হতে এক সময় শুধুমাত্র তার ছাদটি থাকে, এই ছাদটি খিলানের মতো দেখা যায়, তাকে সামুদ্রিক খিলান বলা হয়। ঠিক আছে, আবার ক্ষয়প্রবণের ফলে এক সময় এই ছাদটিও ভেঙে পড়ে এবং দেওয়ালগুলি দাঁড়িয়ে থাকে। এই ধরনের দেয়ালকে কি বলা হয়? স্টক বলা হয়। ঠিক আছে, তারপর তো কি আছে? যেখানে স্টক, এগুলা স্টক। এই সাইডে আছে সামুদ্রিক খিলান, এই সাইডে আছে সামুদ্রিক গুহা। ঠিক আছে, দেখে যাচ্ছে স্টক, সামুদ্রিক খিলান, সামুদ্রিক গুহা। খাড়া পাথুরে উপকূল প্রায় উলম্বভাবে সমুদ্রের জলতলের উপরে দাঁড়িয়ে থাকে, একে সামুদ্রিক ভৃগু বলে। ঠিক আছে, সমুদ্র তরঙ্গ তটভূমি পল্লী জমা করতে সৈকত ভূমি বা বেলাভূমির সৃষ্টি হয়। ওকে, তো আরেকটা জিনিস ছুটে যাওয়ার মধ্যে এটা হলো কি? এটা হলো এটা ভূত্বকীয় পাত। পৃথিবীর ভূত্বক বিভিন্ন ধরনের ছোট বড় আকারে হয়। কঠিন অনিয়তাকার পাতে বিভক্ত। এই পাতগুলি মহাদেশ ও মহাসাগরের পৃষ্ঠদেশ গঠন করে। ওকে, তো আজকে তোমাদের সামনে এই যে ডিসকাস করলাম আমাদের পরিবর্তনশীল পৃথিবী, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও বানাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যারা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।